সুপ্রিয় সুধী, আমরা মতিউর রহমান সর্দারের ধারাবাহিক যে পর্বটি নিচ্ছি আর কি, তারই ধারাবাহিকতায় আরেকটি পর্ব। এই বিশিষ্ট কলামিস্ট, একজন সাদা মনের মানুষ, একজন স্পষ্টবাদী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একেবারে জন্মলগ্ন থেকে যিনি কাজ করে যাচ্ছেন আজ পর্যন্ত, সেই মতিউর রহমান সর্দারের আমরা আজকে কিছু কথা যা না শুনলেই নয়, কারণ হায়াত মউত মানুষের হাতে। তার জীবনের ঘটে যাওয়া কিছু বিষয় আপনাকে, যে একসময় হত্যার উদ্দেশ্যে যারা আটকিয়েছিল, সে কোন দলের লোক এবং সে কারা, এই বিষয়ে কি আপনার কিছু মনে আছে? যদি থাকে আপনি বিস্তারিত বলতে পারেন। আমাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার পরে আমি দেশি বিদেশি বিভিন্ন বিষয়টি তুলে ধরি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে এইভাবে অনইসলামিক কর্মকাণ্ড একজন মুসলমান হিসাবে আমি আশা করি, এবং পত্রিকায় এসেছিল। এরপরে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপরে আরও ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে তারা কৌশলে ওই তৎকালীন ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির চিফ লাইব্রেরিয়ান ছিল মসলিউদ্দিন আহমেদ। দোতলায় লাইব্রেরি ছিল, এখনও আছে, কিন্তু আগের মতো ওই রকম অফিসের কার্যক্রম চলে না। ওই চিফ লাইব্রেরিয়ানের পিয়ন ছিল বোধহয় বাশার, আবুল বাশার। তাকে দিয়ে আমাকে খবর পাঠায় যে আপনার সাথে এসার পরে স্যার বসবে, আরও লোকজন থাকবে, আর আপনি অভিযোগ করেন না তাহলে ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আপনার ব্যাপারে কি করা যায় এটা স্যাররা পয়সা পয়সা আলাপ করবে। যাই হোক, তারপরে আমি আপনার 2-3-1997 তারিখ ইসলামিক ফাউন্ডেশন ওই এসার পরে ওই লাইব্রেরিতে আমি চলে যাই। লাইব্রেরিতে যাওয়ার পর আমাকে উপরে একটা ছোট কাঠের রুম আছে, গ্লাস টেলাস আছে, চিফ লাইব্রেরিয়ান বসে, ওখানে নিয়ে গেল। ওখানে গিয়ে বসলাম। বসার পরে ওরা যে নিচে তালা মাইরে দিয়েছে এটা তো জানি না, তালা মাইরে দিয়েছে। যদিও ওই লাইব্রেরি এসার পরে একটি পিঁপড়া থাকার কথা না। যাই হোক, আমাকে তো তারা পরিকল্পিতভাবে আমাকে নিয়েছে এবং পরিকল্পিতভাবে আটকিয়ে দিয়েছে। তারপরে রাত্র 11টা-12টার দিকে কিছু লোকজন আসছে, ওই রহিমের লোকজন। তো রহিমের লোকজন বলতে কাদেরকে বুঝাবে এটা বুঝে নেবেন, যেহেতু রহিম ছিল জামাতের একজন রুকন এবং অনেক কুষ্টিয়া খোকসা থানায় অনেক অপকর্ম করেছে যখন 1971 সালে সে রাজাকারের কমান্ডার ছিল। তো তার লোকজন, সুতরাং তার লোকজন তার অনুসারীই হবে বা তার দলীয় সহকর্মী হবে। আমাকে নিয়ে যেতে বলছিল। আমার যত কাগজপত্র আছে, নিয়োগপত্র থেকে শুরু করে যত অভিযোগ ছিল, সেই অভিযোগ নিয়ে যেতে বলছিল। আমি সহজ সরল মনে আমি অভিযোগ নিয়ে গেছিলাম। সেই অভিযোগ ওরা সমস্ত কাগজপত্র আমার ছিনিয়ে নেয়, তারপরে বলছে এই কাগজে সই করো, তুমি আর কোনোদিন অভিযোগ করতে পারবা না। তোমার বাসা বাড়ি চেনা হয়ে গেছে, তোমার 2টা মেয়ে আছে, ওদের জন্য যদি তোমার মায়া হয় তাহলে তুমি এই কাগজে সই করো। আমার মেয়ে 2টা তখন ছোটই ছিল। স্বাভাবিক একজন পিতা হিসাবে মেয়ে 2টার জন্য তো অবশ্যই দুর্বল হবে। তা আমি ওদের কাগজে সই করে দিলাম যে আমি আর অভিযোগ করব না। কিন্তু মন মানে না। এই জন্য আমি ওদের কারণে আমি আমার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সুতরাং আমার আর হারানোর কিছু নাই। এখন আমি ধারাবাহিকভাবে ওদের বিরুদ্ধে সত্যি যেগুলো আছে সেগুলো আমি তুলে ধরছি, প্রকাশ করছি, করে যাব। এই ইসলামিক ফাউন্ডেশনে
যাই হোক, তারপরে আমাকে ওখানে সারা রাত আটকাই আমাকে শারীরিকভাবে বা নির্যাতন করা হয়। আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। তা আমি বুঝতে পেরেছি যে তারা যদি আমাকে নিয়ে যেতে পারে তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। তা আমি কী করলাম, কথাটা আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না। আমি যেটুকু তখন করেছি সেটা আমার আত্মরক্ষার প্রয়োজনে ছিল। তো 25-30 জন লোকের ভিতর থেকে আমি পাশারের গোপন অঙ্গ হাত দিয়ে আমি চেপে ধরছি। চেপে ধরে বাকি যে লোকগুলো ছিল তাদেরকে আমি কি বলে, তাদের যে মানসিকতা ছিল আমাকে তুলে নিয়ে যাওয়ার, সেই পথ তারা ছেড়ে দিয়েছে এবং বলছে ওনাকে ছেড়ে দেন, উনি মারা যাবে। আমি তার গোপন অঙ্গ ওইভাবেই ধরেছি যাতে মারাও না যায়, আবার ওরা আমাদের উপরে আক্রমণ করতে সাহস না তার পায়। মানে আপনি অন্ডকোষ চেপে ধরেছেন হ্যাঁ, অন্ধ করতে বাঁচার তাগিদে। হ্যাঁ, বাঁচার তাই। এভাবে তারাইয়া তাইকে একটা টয়লেটের দোতলায় টয়লেট আছে, টয়লেটের পাশে ছিলাম আর ওরা ছিল আমার সামনে। ওরা যখন এগিয়ে আসছে তখন আমি আবার একটু চাপ দিচ্ছি অন্ধকোষে, তারপর ওরা আর আসে না। হ্যাঁ, ওর চিৎকার শুনে আর আসে না। এভাবে হইতে হইতে ভোর হয়ে গেল, আজান দিল, নামাজি হয়ে গেল। একটা পর্যায়ে ওরা সব বেরিয়ে গেছে, আমিও বাসাকে ছেড়ে দিচ্ছি। তারপর ওই ইসলামিক ফাউন্ডেশনের ওই বসিরুদ্দিন লোকজন, এরা মার্কেটের ডাইরেক্ট লোকজন দারোয়ান টারওয়ান এদেরকে আনাইছে যে সে, ওরা আবার করছে কি আপনার ওই কার্পেটে আগুন ওরা লাগাই দিয়া ভাঙচুর, ওরা ভাঙ্গে চুইরা পরে ওরা আমাকে এইসব আক্রমণ করছে। 25-30 জন মার্কেটের লোকজন, দারোয়ান টারওয়ান, স্টাফ দোকান, এরা আইসা, কারণ ওদেরকে ইসলাম ফাউন্ডেশন খেপাইয়ে তুলছে যে এই আগুন সে লাগাইলে পুরো মার্কেট ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, ধ্বংস হয়ে যেত। তাহলে পরের দিন হইল 3-3-1997, 2 তারিখ রাত্রে আটকাইছে, তো রাত পার হইল, পরের দিন 3-3-1997 আমাকে ওইখান থেকে ওই মতিঝিল থানার একটা গাড়িকে ফোন করে, গাড়ি আসে। আসার পরে আমি এসআইকে বলি যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান, না হয় আমাকে মেরে ফেলবে, আপনি রক্ষা করতে পারবেন না। পরে ওই তারিখে আমাকে ওই আপনার এসআই সে গাড়িতে, পুলিশের গাড়িতে করে আমাকে মতিঝিল থানায় নিয়ে যায়। তখন এখন যে পল্টন থানা, ওখানে ছিল মতিঝিল থানা। আমাকে নিয়ে যায়, ওখানে নিয়ে আমাকে নিয়ে আপনার অনেক অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটকাট, রিকভারি। আমি একা মানুষ, আমাকে এইভাবে তারা প্রতারণা করিয়া সংবাদ দিয়ে নিয়া এক কথা বইলে নিয়ে তারা অন্যরকম কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। এটা ইসলাম ফাউন্ডেশনের জন্য খুব একটা ভালো মানানসই কাজ হয় না এবং ইসলামের সাথে সাংঘর্ষিক আমি মনে করি। আচ্ছা, এরপরেও আমি এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগও স্বাধীনতার জন্য অবদান না রাইখাও তারাও স্বাধীনতার দাবিদার ছিল, কিন্তু আজকে মানুষ বুঝতে পারতেছে, আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলে মূল দাবিদার না। দাবিদার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতার ঘোষণা হয়েছে এবং যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আজকে বুঝতে পারতেছি পরিষ্কারভাবে, আমি শুধুটা জাতি বুঝতে পারতেছি। তো আমাকে আপনার ওই থানায় নেওয়ার পরে এই কয়টা মামলায় আমাকে অভিযুক্ত করে চালান করে দেয়। তারপরে আমি ওই আমাকে জেলখানা পাঠাবার পরে আমার পক্ষে তো কোনো লোক ছিল না। আজকের সাদেক হোসেন খোকার কথাটা এসে যায়, অনেকে আলোচনা সমালোচনা করেন, কিন্তু তার যে একটা গুণ আমি এদের দেখছি, সেই গুণের কথা অস্বীকার করলে আমি বিবেক আমার ধ্বংস করে। আমার ওয়াইফ সাদেক হোসেন খোকার বাসায় যান রবিবাগে, বাচ্চা দুইটা নিয়ে যাওয়ার পরে সাদেক হোসেন খোকা হাবিবুর রহমান মণ্ডলের কাছে ফোন করে দেন যে আওয়ামী লীগ সরকার তো ক্ষমতায়, এখন দেখো তো কঠিন, ওরে একটা ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে, কীভাবে কী করতে পারে। যাই হোক, পরে খোকা ভাই আমার ওয়াইফের হাতে 5,000 টাকাও দিছে, দিয়া বলছে
আপনি ওই হাবিবুর রহমানের চেম্বারে যান, যাই ওর এই টাকাটা দেন। যাই হোক, 16 দিনের মাথায় আমি জামিনে মুক্তি হই। মুক্তি হইয়া বের হইয়া প্রথমে আমি খোকাবার সাথে দেখা করি কৃতজ্ঞতা স্বরূপ। তো তিনি আমার সাথে রাগারাগি করলেন, তুমি আসলা কেন, তুমি বাসায় যাও, রেস্ট করি। আমি বললাম, ভাই আমি আপনার সাথে দেখা না করে গেলে আপনি যে কাজগুলো করছেন এই মুহূর্তে নাই, কবে বের হইতাম না বের হইতাম আর কোনো নিশ্চয়তা ছিল না, আপনার অনেক পরিশ্রম আছে আমার এই কাজের জন্য। হ্যাঁ, তো যাই হোক, খোকাবার জন্য অনেক দিন আমি অনেক মানে এই 77 থেকে ওই বিভাগে এবং এই দীর্ঘকাল তার সাথে ভালো সম্পর্ক ছিল, কার্যক্রমে অংশগ্রহণ করছি। তার কাছে আমি কিছু চাইতেও যাই না, আমার ওই স্বাভাবিক যে চাকরির ব্যাপারটা, এই ব্যাপারটাই গেছিলাম। চাকরির জন্য অনেকেই বলছে, কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশনের রহস্যজনক কারণে আমার ফাইল গায়েব, ফাইল পাচ্ছে না, কাজ হচ্ছে না, এই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, খোকাবাইয়ের কাছে আমি এই জন্য কৃতজ্ঞ, তিনি আমাকে যেটা কি বলে, এটা আমার কৃতজ্ঞতা মানে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি আমার জন্য আর কিছু না করলেও, না করতে পারলেও, বা আমার ব্যর্থতার জন্য আমি কিছু চাইতে পারিনি, এটাও হইতে পারে। তো যাই হোক, উনি আমাকে এই মামলা থেকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি খোকাবাইয়ের কাছে কৃতজ্ঞ জানিয়ে এখানে এই পর্ব অনেক দিনের আগের ঘটনার এর ভিতরে কিছু বাদ থাকতে পারে, এই জন্য আমার দোষ নাই। তারপরেও যে আমি এ পর্যন্ত টিকে আছি, আল্লাহ টিকাই রাখছে এই অবস্থার ভিতরেও, আমি এর জন্য আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আর আশা করি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইসলামিক ফাউন্ডেশনকে যথাযথ নিয়মে পরিচালনা করবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি যাতে দিন দিন বৃদ্ধি পায়, সেই পথে বর্তমান প্রশাসন উপদেষ্টা কার্যক্রম পরিচালনা করবেন। এবং আমি একাধিকবার আবেদন করেছি, সেই আবেদনপত্রের আলোকে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেবেন। এবং ইসলামিক ফাউন্ডেশন আমাকে সাব স্টেশনে 11 বছর কাজ করিয়েছে, 11 সাল থেকে 22 সাল পর্যন্ত আমাকে দিয়ে কাজ করিয়েছে, আমাকে কোনো আমার পাওনা পরিশোধ করে নাই। আশা করি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান আমার এই ব্যাপারটিও তদন্ত করে দেখবেন, ওখানে আমি কাজ করেছি না মিথ্যা বলেছি। তাহলে আশা করি আমার এই পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করবেন। আমি আল্লাহর রাস্তায় কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি অনেক কাজ করছি, আমার পরিশ্রমের ন্যায্য পাওনা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আমরা আজকে এই মতিন সর্দারের হৃদয় বিদারক কিছু ঘটনা, যেগুলো উনি পর্যায়ক্রমে তুলে ধরলেন। যদিও ঘটনাটি অনেক আগের, তারপরেও তার যতটুকু স্মরণে আছে, যে ঘটনাগুলো তার ঘটে গেছে, সেই বিষয়টি উনি বর্ণনা করলেন। এই মতিন সর্দার তার বিগত দিনে যে কাজ করেছেন, সেই কাজের পয়সা পরিশ্রম উনি পেতে চান এবং সেই চাকরিও উনি ফিরে পেতে চান। এই আশায় উনি আজকে এখানে আমাদেরকে জানালেন, এটাই তার প্রত্যাশা। ইসলামিক ফাউন্ডেশন প্রকৃত ইসলামিক আদর্শ নীতিতে চলুক, এই প্রত্যাশায় আজকে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম।